অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনে যা রেসপন্স আমরা পেয়েছি তাতে সত্যি অভিভূত। তার কারণ অনেকে ফেসবুকে আপনারা আমি দেখছিলাম যখন লাইভ স্ট্রিমিং হচ্ছিল তখন তো যে প্রোগ্রাম কন্ট্রোল রুম যেটাকে বলে আপনারা নিশ্চয়ই অনেকেই আছেন দর্শক যারা জানেন এই সবকে যে পিসিআর বলা হয় সেখান থেকে তারা কন্ট্রোল করছিল, যেখান থেকে বলছে যে প্রচুর ফেসবুকে কমেন্ট আসছে এবং তারপর হচ্ছে নিশ্চয়ই আপনারাও আজকে ফোন লাইনে আসবেন, ঠিক সময় মতো আপনাদের কাছে ফোন লাইন আমরা ঠিক খুলে দেবো। গতকাল অনেকেই ফোন করতে পারেননি কিন্তু অনেকে ফেসবুকে সেটা জানিয়েছেন, যারা কেউ অনেকেই আছেন ব্যক্তিগতভাবে চেনেন তারা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ করেছেন যে অন্তত চেষ্টা করো ফোন পেলাম না। অর্থাৎ একটা কোনো রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে বা যদি কোনো এরকম আছে যে বিষয় আর কি ভারতের রাজনীতি সমাজনীতিকে অত্যন্ত পরিমাণে প্রভাবিত করে, এবছর নির্বাচনী বছর আমরা প্রত্যেকেই জানি, তাই অনেকেই চান তাদের মতামত বলতে। একটা সুস্থ গণতন্ত্রের জন্য প্রত্যেকের মতামত অত্যন্ত জরুরি, সকলেই বলতে চান, কেন ভারতবর্ষের ঐতিহ্য পরম্পরা সেই দিকেই। তাই এই জনমত অনুষ্ঠানে আপনারা আসুন এবং আজকের পর্ব শুরু করব। এবং পর্ব শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল 12:30টার সময় প্রাণ প্রতিষ্ঠা হবে এবং 12টা থেকেই শুরু হয়ে যাবে তার সমস্ত কাজও। প্রায় এখন বলা যেতে পারে গোটা অযোধ্যা এবং দেশ জুড়ে এবং বিদেশেও বিভিন্ন জায়গায় ভগবান শ্রীরামকে নিয়ে যে চর্চা, সেই চর্চা যেন সত্যি আবার নতুনভাবে যেন অনেকেই মনে করছেন যে রামায়ণের যুগ, যে যুগ ভারতবর্ষকে একটা উন্নত সভ্যতার যে দেশ বরাবরই ছিল ভারত, সেই উন্নত সভ্যতা পরম্পরার দেশ ফিরে এসছে এই আধুনিক সময়। দৃষ্টিনন্দন রাম মন্দির হবে এবং হচ্ছে আপনারা আর+ নিউজে দেখেছেন, আমাদের সাংবাদিক সুচারা মিত্র রয়েছেন এবং সব মিলিয়ে যে পরিস্থিতি। আবার অন্যদিকে আগামীকাল মুখ্যমন্ত্রী সংহতি দিবস পালন করবেন। আমরা জানি এই ইতিহাসটা কি, এর ইতিহাস যেভাবে রয়েছে 500 বছর আগে থেকে এর ইতিহাস তৈরি হয়েছে, যখন ভারতবর্ষে বাবরের যে বারাবাকি সেনাপতি একটা মন্দির ধ্বংস করে সেখানে মসজিদ হয়েছিল। তারপরে ভারতবর্ষ শুধু নয়, এই দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বদলে গেছিল। রাম মন্দির আন্দোলন, সেই রথ যখন বার করেছিলেন লালকৃষ্ণ আডবাণী, এবং তার কালকে পূর্ণ সমাপতন। নতুনভাবে অযোধ্যা দিয়ে কি নতুন ভারত তৈরি হবে, নাকি এটা পুরো একটা রাজনৈতিক একটা বড় মহড়া তৈরি হচ্ছে, যে কারণে সংহতি যাত্রা কাল আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে রাম মন্দিরের উদ্বোধন। আজ এই বিষয় নিয়ে আপনাদের কাছে ফোন করব। আমি পিসিআরকে বলবো যে বিষয়টা দিয়ে দিতে, যাতে যারা কলার রয়েছেন তারা তৈরি হন এবং সময় মতো খুলে দেবো আপনাদের কাছে। এবং আজকে যে দুজন প্যানেলিস্ট আছে তাদের দুজনকে একটু আলাপ করিয়ে দিচ্ছি। প্রথমে এই বলবো বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম মুখপাত্র, তাত্ত্বিক, এবং তার সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরুণ মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, অত্যন্ত পরিচিত আপনাদের কাছে সকলের কাছেই। যুযুধান দুই পক্ষ, প্রত্যেকেই বলবেন এবং তার সাথে আপনারা যাদেরকে প্রশ্ন করবেন তাদের উত্তরও দুজন দেবেন। আমি কিন্তু উত্তর দেব না, আমি শুধু সঞ্চালকের ভূমিকাতেই রয়েছি। যাই হোক, প্রথমে একটু দেখিয়ে দেবো বাংলার একটা ছোট্ট চিত্র। পানাগড়ে দুই যুবক বাইক নিয়ে তারা রওনা দিয়েছেন অযোধ্যার দিকে। গতকালই এই রওনা দিয়েছিলেন, আপনারা সে ছবি দেখেছেন, তবু একবার আপনাদের কাছে দেখিয়ে দিই। প্রচুর এরকম ঘটনা ঘটছে চারিদিকে, প্রচুর এরকম ছবি আসছে, সেই ছবি আপনারা একটু দেখুন। আমি প্যানেল প্রডিউসার প্রসূনকে বলবো ছবিটা দেখাতে। সেই ছবি আপনারা দেখুন এবং সেই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাম মন্দির নিয়ে মানুষের কতটা উৎসাহ। মোটর বাইকে করে কেউ পৌঁছে যেতে চাইছেন, কেউ এই করে যেতে চাইছেন, সমস্ত কিছু মিলিয়ে। যদি প্যানেলের এটা মানে এই মুহূর্তে দেখাতে অসুবিধা হয়, আপনারা দেখছেন সেই পানাগড়ের দুই যুবক, তারা অযোধ্যা অবধি রয়েছে। গ্রুপ এই দুজন হচ্ছে একটি গ্রুপ, ব্যাং ব্যাং বাইকার্স গ্রুপের দুজন। তারা পানাগড় থেকে রাম মন্দিরের উদ্দেশ্যে তারা যাচ্ছেন, সেই ছবি। এবং তার আগে রওনা হবার আগে কিছু মাঙ্গলিক ক্রিয়াকর্ম আপনারা দেখতে পাচ্ছেন এবং এই রওনা দিয়ে দিলেন।
বেশি ব্যাপার নয়, এটা উত্তরপ্রদেশের পূর্ব দিকে, অর্থাৎ আপনারা যারা অনেকেই জানেন বারাণসী যেতে ট্রেনে প্রায় 12 ঘন্টার মতো লাগে হাওড়া থেকে, এবং তারপর বারাণসী থেকে ঘন্টা দেড় দুয়েকের মধ্যেই অযোধ্যায় পৌঁছে যাওয়া যায়। যদিও এখন এই মুহূর্তে যাওয়া অত্যন্ত দুষ্কর, তার কারণ হচ্ছে একদম নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে। মানে অযোধ্যার আগে ফৈজাবাদ বা যে সমস্ত জায়গা রয়েছে সম্পূর্ণ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এই যে ছবিটা আপনারা দেখলেন, এরপরের যে ছবি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আগামীকাল ঠিক কি রুট ইয়েটা থাকবে, এবং প্রধানমন্ত্রীর কালকে কর্মসূচি রয়েছে। আজকে তিনি দক্ষিণ ভারতে রয়েছেন এবং আগামীকাল পৌঁছে যাবেন অযোধ্যা, এবং 12টা থেকে শুরু হয়ে যাবে, এবং 12:30টার মধ্যে যে নির্দিষ্ট টাইম তখনই হচ্ছে রামলাল্লার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা যে পর্ব, সেই পর্ব হবে। একটু দেখিয়ে দিতে বলবো। সকাল 7টায় অযোধ্যা রাম মন্দিরের দরজা খুলবে। 10:45 অযোধ্যা হেলিপ্যাডে পৌঁছবেন নরেন্দ্র মোদী। 10:55 রাম জন্মভূমি স্থানে যাবেন প্রধানমন্ত্রী। 11টা থেকে 12টা পর্যন্ত প্রয়োজনীয় রীতিনীতি পালন রয়েছে, এবং 12:05 গর্ভগৃহে থাকবেন নরেন্দ্র মোদী। শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া। 12:30টায় নতুন রাম মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মহেন্দ্রক্ষণ। 12:55 সম্পন্ন হবে প্রাণ প্রতিষ্ঠার পুজো। দুপুর 1টায় জনসভায় এরপর অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 2টায় প্রধানমন্ত্রীর জনসভা শেষ হবে। প্রধানমন্ত্রী কুবের টিলা দর্শন করবেন 2:10 এবং শিব মন্দিরে পুজো দেবেন। সারাদিনের জন্য বন্ধ হয়ে যাবে রাম মন্দিরের দরজা। তারপর 23 তারিখ থেকে অনেকটাই কিন্তু বিভিন্ন বহু মানুষ পৌঁছে গিয়েছেন, অনেক সেলিব্রিটি ভিআইপিরা রয়েছেন। 23 তারিখ থেকে শুরু হবে, এবং এর পরেই নিঃসন্দেহে এবারের একটা বড় 2024 সাল, যে নির্বাচনে দীর্ঘদিনের রাম মন্দির প্রতিষ্ঠা, 370 ধারা লোপ, এগুলো ভারতীয় জনতা পার্টির মুখ্য মুদ্দা। এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস তৈরি কালকে সংহতি যাত্রা নিয়ে। আমি শুরুতে একটু বলবো, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ আছে যে দীর্ঘদিনের একটা প্রতীক্ষা, কত তর্ক বিতর্ক, কত সংঘাত, এই সমস্ত পরিস্থিতি পেরিয়ে কাল প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কাছে এটা তো একটা বড় রাজনৈতিক হাতিয়ারও এখন 2024 নির্বাচনের ক্ষেত্রে। এবং সত্যিকারের যে এই রাম মন্দির প্রতিষ্ঠা পেলে ভারতীয় জনতা পার্টিকে অনেকটা নিশ্চিত হয়ে যাবে নির্বাচনের দিকে আবারও তৃতীয়বারে ক্ষমতা আসার জন্য। সমস্ত দর্শককে জয় শ্রীরাম জানিয়েই আমি আমার কথাটা শুরু করি। দেখুন, এই রাজনৈতিক হাতিয়ার যেগুলো আপনি বলছেন, সেই আলোচনাগুলো আমরা পরেও করতে পারি, রাজনীতির বাইরে কোনো কিছু নয়। কিন্তু আপাতত গোটা দেশ আপনারাই দেখাচ্ছেন যে উৎসবের ঢেউ সরজু তীরে। আমি তো বলবো উৎসবের আমেজ সারা দেশে উৎসবের আমেজ। 550 বছরের যে একটা ভয়ঙ্করতা, সেটা কাটিয়ে উঠতে আমরা আগামীকাল পারবো। আজকে এই ভয়ঙ্করতার শেষ সূর্যটা কিন্তু বিদায় নিয়েছে। কালকে যে সূর্য উঠবে সেটা হচ্ছে যে আমাদের যে বিমলবাবু, এই যে এই মুহূর্তে R+-এর যে পর্দায় যেটা দেখানো হচ্ছে, বিশ্বের বৃহত্তম এটি হচ্ছে ধূপকাঠি, যেটি তৈরি হয়েছে, এবং এইটি রীতিমতো গোটা পৃথিবী জুড়ে এটা ট্রেন্ডিং হয়েছে কিন্তু। এবং এইটার গন্ধ বলা যেতে পারে অযোধ্যা, ফৈজাবাদ, একটা মানে দীর্ঘ জায়গা রেডিয়াস জুড়ে এর কিন্তু গন্ধটা মানে যে সেই ছবি এরকম বেশ কয়েকটা তৈরি হয়েছে। হ্যাঁ, এখন এটা ঠিকই যে আমাদের পূর্বপুরুষরা রাম মন্দিরটা রক্ষা করতে পারেনি, বিধর্মীদের কাছে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে ইতিহাস তো আর থেমে থাকে না, ইতিহাস সামনের দিকে এগোয়। কিন্তু আবার ইতিহাসের গতিতে মানুষ তো কিছুটা পেছন ফিরে তাকায়। অতীতের যে অন্যায়, অতীতের যে ভুল, অতীতের যে তার মানে কি বলবো পরাজয়, সেটাকে আবার নতুন রূপ দিতে চায়। আমি আপনাকে উদাহরণ দিই, 1947-এ ভারত স্বাধীনতা অর্জন করার পরে সোমনাথ মন্দির ভিজিট করেছিলেন বল্লভভাই প্যাটেল, এবং সোমনাথ মন্দিরের এই হাল দেখে আপনি জানেন বারবার ওই মন্দিরটার উপর আক্রমণ হয়েছিল, বারবার মন্দির আবার তৈরি হয়েছে, আবার ভেঙেছে মন্দিরটাকে। শেষে একেবারে তছনছ করে দিয়ে গিয়েছিল মন্দিরটাকে, ধ্বংস করে দিয়ে চলে গিয়েছিল আওরঙ্গজেব গিয়ে, পুরো যাতে তৈরি করা না যায়। প্যাটেল ওই মন্দিরের সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছেন মন্দিরটা আমি তৈরি করবই, কারণ এই অতীত হচ্ছে আমাদের একটা লজ্জার অতীত, আমরা মন্দিরটাকে রক্ষা করতে পারিনি। স্বাধীন ভারতবর্ষে মন্দিরটা গড়ে তুলবে। জওহরলাল নেহরু বলেছিলেন যে তুমি মন্ত্রিসভার প্রতিনিধি, মন্ত্রিসভার সদস্য এটা করতে পারো না, আমি করবো ওটা।
মহাত্মা গান্ধীর বক্তব্য ছিল হ্যাঁ উনি করতেই পারেন, তবে ওই মন্দির তৈরিতে কোষাগার থেকে টাকা দেওয়া যাবে না। উনি বললেন আমি একটা পয়সা নেবো না। জনগণের দানে কিন্তু সোমনাথ মন্দির তৈরি হয়েছে। এখন অযোধ্যা, কাশী, মথুরা, এগুলো তো ইতিহাস, যে ইতিহাসগুলো আমরা ভুলতে পারি না। ফলে সেগুলোকে যদি সাধারণ মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা আজকে যদি বাস্তবায়িত হয়, আমি মনে করি এটা উৎসবের সময়। এর রাজনৈতিক প্রভাব কি হতে পারে সে নিয়ে পরে আলোচনা করা যাবে। যে দীর্ঘদিন একটা কথাই শুধু আমরা বলবো যে ভারতীয় জনতা পার্টি যেটা কথা দেয় কথাটা রাখে। ভারতীয় জনতা পার্টি জাস্ট একটা লাইনেই শেষ করব, মেন যে আমাদের অ্যাসিওরেন্স ছিল জনগণের কাছে আমরা এই কাজগুলো করব, আমরা 370 তুলে দেবো দিয়েছি। আমরা বলেছিলাম যে রাম মন্দির তৈরিতে আমরা ভূমিকা পালন করব, আমরা বানিয়ে দেবো বলিনি। আমরা বলছিলাম রাম মন্দির যাতে তৈরি হয় বিজেপি সে ব্যাপারে ভূমিকা পালন করবে, এবং কোর্টের নির্দেশেই এটা হচ্ছে। এবং আর বাকি 3 তালাক উঠে গেছে, বাকি যা যা আছে অপেক্ষা করুন, সবই আমরা করে দেবো, কারণ আমরা যে কথা জনগণকে দিই সে কথাগুলো রাখি। আমি আসবো হচ্ছে মৃত্যুঞ্জয় পালের কাছে। মৃত্যুঞ্জয়, বিমলবাবু যে কথাটা বললেন সেটাতে হচ্ছে একটা উৎসবের মেজাজে রাজনৈতিক অঙ্ক 2024 চর্চা হয়েছে, চর্চা বন্ধ থাকবে না, তার কারণ এটা যেহেতু নির্বাচনী ইস্তাহারে বিভিন্ন সময় থেকেছে এবং 2019-এর নির্বাচনী ইস্তাহারেও ছিল। কিন্তু সত্যি যে কালকে সংহতি মিছিলটা কি উৎসবে অংশগ্রহণ, না এটা একটা পাল্টা রাজনীতি, পাল্টা বয়ান, পাল্টা একটা ডিসকোর্স? প্রথমত বলি যে আমাদের নেত্রী যেটা বলেই দিয়েছেন যে এটা কোনো পাল্টা মিছিলের পাল্টা কোনো কর্মসূচি নয়। আমরা সংহতি দিবস পালন করছি কারণ সংহতি মিছিলের মাধ্যমে সেখানে বলা হচ্ছে সেখানে আমরা মন্দিরে যাব, আমরা মসজিদে যাব, আমরা চার্চে যাব, আমরা গুরুদ্বারে যাব, আমরা সব ধর্মের সবাইকে নিয়ে চলতে চাইছি। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে সব ধর্মের সবাইকে নিয়ে চলতে পারে, চলেছে, আগামী দিনেও চলবে। তাই আমরা বলেছি ওই মিছিলে সবাইকে নিয়ে চলবো, সব ধর্মের সব মানুষকে আহ্বান করা যে সবাই থাকবে বলেছেন। এরকম তো কোনো ব্যাপার নেই যে আমরা বলিনি যে মন্দির বাদ দিয়ে মসজিদে যাব বা গির্জায় যাব বা গুরুদ্বারে যাব, আমরা সব কিছু নিয়ে যাব, সবাইকে নিয়ে চলবো, সব ধর্মের মানুষ থাকবে। এবার দেখুন রাম নিয়ে আমাদের রাম আমাদের মর্যাদা পুরুষোত্তম রাম আমাদের কাছে আরাধ্য দেবতা দীর্ঘদিন ধরে। আপনি যদি শ্রী রামকৃষ্ণদেবকে দেখেন, তার শ্রী রামকৃষ্ণদেবের কুলদেবতা কে ছিল? রঘুবীর। তার মানে আমরা তো জানি রামকে এখানে পুজো হয়েছে, রামের পুজো হয়ে এসছে, সেটা নিয়ে আমাদের সমস্যা নেই, আমরা রামকে পুজো করি। যেই রাম আবার রাবণকে বধ করার জন্য অকাল বোধন করেছিল, মা দুর্গাকে পুজো করেছিল, আমরা সেই মা দুর্গাকে পুজো করি এত বড়ভাবে। তাহলে যে আমরা রামকে পুজো করি, রামের আরাধ্য দেবতা মা দুর্গাকেও পুজো করি, আমরা শিবকেও পুজো করি, আমরা সব কিছুতে আছি, আমরা রামে আছি, রহিমে আছি, আমরা গঙ্গাসাগরে আছি, আমরা বড়দিনে আছি, আমরা সব কিছুতে আছি। আমরা নেই এরকম কিছুতে নেই। আমাদের নেত্রী বলে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সব কিছুতে আছি। কিন্তু মুশকিল হলো কোন রাম? রাম যেই রাম কিনা বিজেপির পলিটিক্যাল এজেন্ট, যেই রাম কিনা বলছেন একজন সাংসদ দেবশ্রী চৌধুরী পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বলছেন রামকে নিয়ে আমরা রাজনীতি করব, চেঁচিয়ে বলছেন, সমস্ত চ্যানেলের সামনে বলছেন যে আমরা রামকে নিয়ে রাজনীতি করব। তাহলে সেই রাম, যেই রাম বিজেপির ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, আমরা কি সেই রামকে পুজো করবো? চাইছেন একজন গিরিধারী প্রজাপতি রয়েছেন, তিনি দূরভাষে এসেছেন, জনমতে তার মতামত তিনি জানাবেন। কলকাতা থেকে গিরিধারী প্রজাপতি সরাসরি একটু মৃত্যুঞ্জয় পালের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাইছেন। হ্যাঁ বলুন। আপনার ফোনটা কিন্তু আমি নিতে পারবো না, আমরা শুরু থেকেই বলছি যে ফোনের, এবং প্যানেলকে বলবো ফোন তাদেরই দেবেন যারা কিন্তু এই ফোনের আপনারা সুইচ অফ করে রাখবেন, ওই টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করবেন, আপনার কণ্ঠস্বর শুনবেন, আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হয়তো। ফেসবুকে যারা দেখছেন তারা কিন্তু ফেসবুকের টাইম লাইনে কিছু মন্তব্য করলে সেটাও আমি কিন্তু জানতে পারবো। গিরিধারী প্রজাপতি বলুন। আমি যিনি বিজেপির হয়ে বসেছেন ওনাকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, বিমল শঙ্কর নন্দ অধ্যাপক, বিজেপির মুখপাত্র, তাকে আচ্ছা বলুন। আচ্ছা, প্রাণ প্রতিষ্ঠা যখন রামের হবে তো রামের প্রাণ প্রতিষ্ঠার যোগ্য নিশ্চয়ই হবে। হ্যালো, যজ্ঞের সময় কি হয়, একটা স্বামী যজ্ঞটাকে সম্পূর্ণ করে। আমার প্রশ্ন এইটাই যে এখানে মোদিজি আছেন, ওনার ওয়াইফ কোথায়? আমার প্রশ্ন এইটা। এই প্রশ্নটা নিয়ে বিতর্ক হচ্ছে। না না, আমি বলি, আমি ব্রাহ্মণ সন্তান, আমি যজ্ঞটজ্ঞ একটু বুঝি, আমার পৈতেও আছে, আমি একেবারে ইয়ে নই।
সেটা হচ্ছে যিনি যজ্ঞ করবেন কোথায় লেখা আছে তার স্ত্রীকে নিয়ে যজ্ঞ করতে হবে, আপনি একটু দেখিয়ে দিন তো। এসব কেন এগুলো না বুঝে প্রশ্নগুলো করেন বলুন তো? একজন ব্যক্তি যিনি যজ্ঞ করবেন তাকে তার বউকে নিয়ে বসতে হবে, শাস্ত্রে এগুলো লেখা আছে। কি বলেন তাহলে আপনারা? এই ব্যাখ্যাটা এলে কেন? অনেক তো শাস্ত্রজ্ঞ মানুষ ব্যাখ্যা শঙ্করাচার্যকে নিয়ে ব্যাখ্যা হচ্ছে। আচ্ছা বলুন তো, আমি একটা কথা বলছি, সোমনাথ মন্দির যখন উদ্বোধন হলো, সোমনাথ মন্দির কমপ্লিট হয়নি, সোমনাথ মন্দির অর্ধেক হয়েছিল, তারপরে উদ্বোধন হয়েছিল, কমপ্লিট হয়নি। আসাম থেকে জনমতে যোগদান করতে আসছেন মধুচন্দ্রা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। মধুচন্দ্রা চৌধুরী, আপনার ফোন লাইন অন করছি। হ্যাঁ বলুন। গুড ইভিনিং। হ্যাঁ। জয় শ্রীরাম। হ্যাঁ। আচ্ছা, রাম মন্দিরের যে চূড়াটা এখনো যে সম্পূর্ণ হয়নি, চূড়াটা আর মন্দির পুরোপুরি মানে সম্পূর্ণ হয়নি, এই অবস্থা তো উদ্বোধন করা যায় না। যে কোনো একটা বিল্ডিং শেষ হওয়ার পরে তো উদ্বোধন করতে হয়। এই যে উদ্বোধন করবেন যে তাহলে প্রধানমন্ত্রী, আর সবাই বলছে যে এইটা একটা পলিটিক্সের জন্য, ভোটের জন্য। মানে আপনি কি মধুচন্দ্রা চৌধুরী, আপনি কি নিশ্চিত যে মন্দির এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি? মন্দিরের চূড়াটা তো কমপ্লিট হয়নি এখনো। আর এটা আপনি শুনতে থাকুন, আপনার ফোনটা অফ করছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্নের উত্তর আগে দিয়েছি, সোমনাথ মন্দিরের ইতিহাসটা জেনে নিন। সোমনাথ মন্দির একেবারে টোটালি কমপ্লিট হয়নি, কিন্তু সোমনাথ শিবের ওই জায়গাটা কমপ্লিট করার পর ওখানে উদ্বোধন হয়েছিল। এক, দ্বিতীয় কথা, রাম মন্দিরে যেখানে রামলালা বিরাজমান হবেন সেই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। রাম একটা মন্দির কমপ্লেক্স কমপ্লিট করতে অনেক সময় লাগবে, অনেক সময়, তার চারদিকে পাঁচিল থেকে শুরু করে বহু সময় লাগবে। এখানে একটু উদ্বোধনে ভুল কিছু নেই। মৃত্যুঞ্জয়, উনি মধুচন্দ্রা চৌধুরী জয় শ্রীরাম বলে কিন্তু এই প্রশ্নটা আমি তো আগেই বললাম যে রাম তো আমাদের আরাধ্য দেবতা। যিনি প্রশ্ন করেছেন ওনারও আরাধ্য দেবতা নিশ্চিতভাবে হতে পারেন। হিন্দু যারা আমাদের আছে, যারা রামে বিশ্বাস করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিমলবাবু যা বলছেন, বিমলবাবু হিন্দু, বিমলবাবু রামের পুজো করছেন, বিমলবাবু জানতে পারেন। কিন্তু আমি জানি না, জ্যোতিপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীজি তিনি পরিষ্কার বলছেন সংবাদ মাধ্যমের সামনে এসে ইন্টারভিউ দিয়ে, যে আমাদের মন্দিরটাকে উনি বলছেন দেহ, বলছেন যে চূড়া তার একটা অংশ, আপনি ধ্বজাটা যেটা থাকেন তিনি সেটা চুলের সাথে মানে কম্পেয়ার করছেন, তুলনা করছেন। সেখানে উনি পরিষ্কার বলছেন যে, আর আপনি যে প্রাণ প্রতিষ্ঠা কথা বলছেন, মানে সেখানে উনি বলছেন মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা মানে আত্মা প্রতিষ্ঠা করা। দেহ যদি না থাকে পুরোপুরি, তাহলে আপনি আত্মা প্রতিষ্ঠা করছেন কেন? আর বিমলবাবু যেটা বলছেন সেটা গর্ভগৃহের সাথে কথা বলছেন, বা ওই জায়গাটা পুরো হয়ে গেছে বলছেন। তা গর্ভগৃহ নিয়েও উনি বলেছেন, ওনাকে যখন প্রশ্ন করা হচ্ছেন। আমি কম জানতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি নিশ্চিতভাবে মানে যে শঙ্করাচার্য যিনি বলেছেন উনি নিশ্চিতভাবে জানেন। উনি বলছেন যে গর্ভগৃহ মানে 9 মাস গর্ভে ধারণ করেন, কিন্তু গর্ভ ধারণ করার পরে যখন বেরিয়ে আসছেন যে কোনো মানুষ, বা যদি এখানে ভগবানের সাথে তার হাত আছে, নাক আছে, চোখ আছে, আধুনিক হিন্দু ধর্মকে জন্য মানে যেরকম শঙ্করাচার্যকে আমরা জানি আর কি, শঙ্করাচার্য যে হিন্দু ধর্মকে একটা রূপ দিয়েছেন, একটা রেজিমেন্টেশনের মধ্যে, সেই তার আজকে যারা শঙ্করাচার্য অধিপতি যারা, তারা কিন্তু বারবার করে এখনো কিন্তু বিতর্কে ছেদ হয়। শঙ্করাচার্য, পুরীর শঙ্করাচার্য ছাড়া আর কেউ কোনো কথা বলেননি এটা নিয়ে। এই দুজন শঙ্করাচার্য, যখন আমার সুবিধা অনুযায়ী আমি এই দুজন শঙ্করাচার্যকে নেব, আর বাকি দুজন শঙ্করাচার্য তারা একদম প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন যে না, আমাদের নিয়ে যা বলা হচ্ছে এই কথাগুলো ঠিক নয়, এটা কিন্তু ঠিক নয়। তারা যাচ্ছেন, আমি সেটা দেখবো, সেটা তৃণমূলে ভাবার দরকার নেই। সেটা তৃণমূল এসব নিয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার নয়। ভারতবর্ষের জনপ্রতিনিধি আপনি হিন্দুত্বের ঠেকা নিয়ে নেবে, কেউ ঠেকা নেয়নি, তৃণমূলকে দেওয়া হয়নি। বিজেপি হিন্দুত্বকে শেষ করি, বিজেপি শুধু হিন্দুত্বকে রক্ষা করছে না, সবাইকে রক্ষা করছে। বিজেপির জন্য রাম মন্দির কংগ্রেস, বামপন্থী এবং এই তৃণমূল, সুতরাং এদের তার প্রতিফল পেতেই হবে। আপনারা রাম মন্দির আপনার জন্য শ্রীরাম ভাদুরী আসছেন শ্রীরামপুর থেকেই, গোবিন্দপুর, সরি গোবিন্দপুর থেকে শ্রীরাম ভাদুরী। হ্যাঁ বলুন, আপনার ফোন অন করেছি। হ্যাঁ, বলছি যে আমার তো মানে প্রতিদিন কাজ পাই না আমরা। হ্যালো, আপনার প্রশ্নটা বলুন দ্রুত। প্রতিদিন তো কাজ পাই না, কিন্তু রাম মন্দির হলে কি আমি কাজ পাবো প্রতিদিন? মানে আমি তো দুবেলা খেতে পাই না, কোনো বেলা খেতে পারি, কোনো বেলা পাই না। আপনি দুবেলা খেতে পান না কেন? হ্যাঁ, কাজ নেই।
আপনি কি কি কাজ করতেন? স্থায়ী কোনো কাজ করতেন? চাষের কাজ করি। চাষের মানে কাজ করেন? কেন সারা বছর চাষ কাজ পাচ্ছেন না? না, ডে লেবার আমরা। নিঃসন্দেহে কাজ হয় না, কিন্তু এই রাম মন্দির হয়ে গেলে কি আমি খেতে পারবো প্রতিদিন? খুব মৌলিক প্রশ্ন করেছেন শ্রীরাম ভাদুরী, আপনাকে ধন্যবাদ জানাই জনমতে আপনি অংশগ্রহণ করার জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরেছেন। সীতামাকে পাওয়া গেছিল কর্ষণ কার্য করার সময়। সীতামাইয়া গোটা ভারতবর্ষ এবং সবার কাছে তিনি আদরণীয়। চাষের কাজ স্বাধীনতার এত বছর বয়সে শ্রীরাম ভাদুরী পাচ্ছেন না, একজন ব্রাহ্মণ সন্তান, তিনি চাষের কাজে নিযুক্ত। এটা কিন্তু একটু একটা অন্য উত্তরও আছে। রাম মন্দির যদি না হয়, ধরলাম ওখানে রাম মন্দির হয়নি, তাতে কি আপনি কাজ সব পেয়ে যেতেন? পেতেন না। আপনার কাজ পেতে গেলে অন্য কিছু করতে হবে। আপনার হাতে কাজ তুলে দিতে গেলে প্রথম প্রশ্নটা আপনাকে করতে হবে কিন্তু এই রাজ্য সরকারকে, 1, 2, কারণ আপনি আপনার এন্টায়ার কাজের দায়িত্বটা রাজ্য সরকারের। আমি শেষ করি। দ্বিতীয় কথা বলেছিল 2 কোটি চাকরি বছরে 10 বছরে 20 কোটি চাকরি। এখানে রাজ্য সরকার বসে বসে ঘাস কাটছে, এখন নরেন্দ্র মোদী দিকে তাকিয়ে আছে। আর আপনারা দ্বিতীয় কথা হচ্ছে আপনি জানেন উপরে গাড়ি চালিয়ে দিচ্ছেন। আরেকটা কথা বলি, আমি কথা বলি শেষ করি। অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার ফলে ওখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড কি হয়েছে একটু খোঁজ নিন। লক্ষ লক্ষ মানুষ করে কমে খাবে। এটা পশ্চিম বাংলা নয়, এটা ভিখিরি রাজ্যে পরিণত করেছে। ওরা উত্তরপ্রদেশ ভিখিরি থেকে সেই রাজ্যটাকে বানিয়েছে রাজার রাজ্য বানিয়েছে। এই ভিখিরিদের তাড়ানোর জন্য বানিয়েছে। শুভেন্দু অধিকারী এই ভিখিরি রাজ্যকে তাড়ানোর জন্য যারা রাজ্যটাকে ভিখিরি বানিয়েছে, দেশ থেকে ভিখিরি করে দিচ্ছেন, বেঁধে দিচ্ছেন। আমরা আছি দেশের লোক চরম সাজা দেওয়ার জন্য আমরা আছি। দেশের লোক কোথায় গেছে আপনারা বলুন। আপনি তো শিক্ষিত, আপনি তো অধ্যাপক। আইএমএফ বলছে আমাদের লোন আমাদের সম্পদের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, আর সেটা সরকার মেনে নিচ্ছে, কেন্দ্রীয় সরকার। একটা বিরতিতে যাব। জনমতে যারা রয়েছেন আপনারা ফোন করবেন অবশ্যই, কেননা আপনাদের ফোন আমরা প্রতি মুহূর্তে নেব, এবং বিতর্ক সমানতালে চলতে থাকবে। তার কারণ হচ্ছে বিতর্কের আবহের মধ্যে থেকেই কিন্তু অনেক সত্যকে আমরা জানতে পারছি। যেমন শ্রীরাম ভাদুরীর থেকে আমরা জানতে পারলাম যে তিনি প্রশ্ন করেছেন যে হলে কাজ পাবেন কিনা। তিনি একজন হচ্ছে কৃষি মজুর, তার কাছে নিয়মিত কাজ নেই। এই সত্যটা বেরিয়ে আসছে। ফেসবুকেও আপনারা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা কিন্তু সেখানেও আপনাদের মতামত জানাতে পারেন। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे मेरी चॉइस।
ফিরে এলাম বিরতির পর, রয়েছে জনমতকে সঙ্গে নিয়ে। জনমতের প্রথমার্ধে অনেকেই ফোন করেছেন, অনেকে ফোন লাইনে কানেক্ট করতে পারেননি, চেষ্টা চালিয়ে যান। তবে ইত্যবসরে অধ্যাপক বিমল শঙ্কর নন্দ উদ্দেশ্যে একজন ফেসবুকে কমেন্ট করেছেন, সুকান্ত ঘোষ। তিনি জানতে চেয়েছেন, শঙ্করাচার্য বলছেন যে একটা পঞ্জিকা দেখাক যেখানে 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা লগ্ন আছে। এই নিয়ে বিমলবাবু কি বলছেন? ঠিক এক্স্যাক্টলি এটা তিনি লিখেছেন। কোন শঙ্করাচার্য বলছেন? এখন তো অনেক শঙ্করাচার্যের নাম আছে। চারজনই তো শঙ্করাচার্য। না, তার মধ্যে কে বলেছেন বলতে হবে তো। জ্যোতিপীঠ বলেছেন না পুরী বলেছেন? আমার কথা হচ্ছে 22শে জানুয়ারি যারা দিন ঠিক করেছেন তারা সাধু সন্তরা মিলেই ঠিক করেছেন। আমার ধারণা হিন্দু ধর্মটা ওরাও বোঝেন, সুতরাং এটা নিয়ে প্রশ্ন করার কোনো জায়গা নেই। ওরা খুব কম হিন্দু ধর্ম বোঝেন না, চর্চা করছেন, ঘর সংসার ছেড়ে সাধু সন্ত হয়েছেন, সুতরাং তাদের উপর ভরসা রাখুন। 22শে জানুয়ারি, তা নইলে তো 21শে জানুয়ারি হতে পারতো, 23শে জানুয়ারি হতে পারতো, 22শে জানুয়ারি কেন হলো? ওটা দিন দেখেই করা হয়েছে। শুধু আপনি বাংলার পাঞ্জি অনুযায়ী দেখছেন কেন? তারা তাদের মতো করেছেন। এইখানে জানতে পারলাম বিমলবাবুর বলার মাধ্যমে যে মানে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীজি জ্যোতিপীঠের শঙ্করাচার্য, উনি বাংলার পাজি দেখে কথাটা বলছেন, কারণ উনি বলেছেন, এটা ওনার বক্তব্য। তাহলে বাংলার পাজি দেখে বলছেন। এখন মুশকিলটা হলো যা কিছু বলবেন সেটাই হলো বাঙালি বিদ্বেষী একটা দল, তারা কেউ কিছু বললে আগে বাঙালিকে আক্রমণ করো। মানে একজন গতকাল এক মুখপাত্র চ্যানেলে বলছেন যে মুছে দেবো আমরা ক্ষমতা আসলে বাংলা থেকে, ডিকশনারিতে থাকবে না। সেরকম উনিও বলছেন যে শঙ্করাচার্য মানে বাঙালি পঞ্জিকা দেখেন, অন্য দেশের পঞ্জিকা দেখেন না। এবার এরা আক্রমণ করতে পারেন। দিলীপ ঘোষ বলতে পারেন কংগ্রেসের শঙ্করাচার্য, দিলীপ ঘোষ বলছেন, একজন প্রাক্তন সভাপতি, তিনি বলছেন যে কংগ্রেসের শঙ্করাচার্য। মানে শঙ্করাচার্যদের মধ্যেও একটা মানে দ্বারকা বিজেপি এরকম কি ব্যাপার হয়? এই জ্যোতিপীঠের শঙ্করাচার্যটা একটা পোস্ট। শঙ্করাচার্য তো কেউ জন্মায় না, পোস্টে বসে ওখানে। সেটা নিয়ে অনেক বিতর্ক ছিল। পুরীর এই জনমতে অংশগ্রহণ করতে এসেছেন অনির্বাণ চক্রবর্তী বাঁকুড়া থেকে। আপনার ফোন অন করছি। অনির্বাণ বাবু, আপনার প্রশ্নটা বলবেন। প্রশ্নটা সহজ, যে ধরুন এখানে আজকে একটা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, যাও রাম তার প্রাণ প্রতিষ্ঠা হোক, যাই হোক, যেমনই হোক, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এখানে আমার এটা আমি কিন্তু কোশ্চেন ঠিক একটা করে করছি না। আমি না কোশ্চেনটা আপনি করুন। এখানে দুজন প্যানেলিস্ট রয়েছেন, বিদগ্ধ দুই রাজনৈতিক দলে। আপনি ভবিষ্যতে আপনাকে আমরা ডেকে নেবো আপনার মতামতের জন্য স্টুডিও বা ইয়েতে। আপনার প্রশ্নটা কি আজকে? আমার কোশ্চেনটা হচ্ছে, যারা বহু মানুষ আছে যারা শুধুমাত্র ধরুন কোনো অন্যান্য বিভিন্ন পার্টিতে যারা যুক্ত আছে, তারা কিন্তু মনের থেকে চাইলেও হয়তো যেতে পারছেন। তো তাদের কষ্টটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তারাও তো কিছু মানে আমি কি বলছি বুঝতে পারছেন? যে ধরুন আমি একটা কিছু বোঝা যাচ্ছে না, আপনি স্পষ্ট করে বলুন না যে ঠিক কি বলতে চাইছেন। কোনো অসুবিধা নেই, মুক্ত মনে স্পষ্টভাবে বলুন। আজকে যেমন ধরুন যারা বিজেপি সমর্থক, তারা স্বতঃস্ফূর্তভাবে হয়তো যেতে পারছে, কিন্তু অন্য মানুষ আছেন যারা অন্য অনেক আলাদা কোনো রাজনৈতিক সংগঠনকে ধরুন সমর্থন করে, তারা যেতে পারছে না। তাদের মানে কোথায়? অযোধ্যায় আপনি যেতে চাইছেন? আমি যেতে চাইছি না, যারা যেতে চাইছে সবাই যেতে পাচ্ছে, কোনো চিন্তা আপনি শুনতে থাকুন। আপনার ফোনটা অফ করছে, আপনি শুনে। না, অদ্ভুত কথা। কেউ ওখানে কি যখন ওইটাই, এটা কিন্তু মৃত্যুঞ্জয় একটা কথা কিন্তু শুধু যে রাম ভক্ত সকলে, অত রাজনৈতিক দল যখন আসছে তখন শিবির বাবা। আমি যেতে পারিনি কারণ আমার এখানে কিছু কাজ আছে, কালকে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে যেতে পারিনি। আর ওখানে এত ভিড়, ভীষণ দাম এখন ওখানে, হোটেলের ভাড়া বেশি, ভিড়, আর দাম ভাড়া চাইছে 1 মাসের মাইনে চলে যাবে। আমার কথা পরিষ্কার বলি আপনাকে, যে যারা যারা ওখানে গেছে কাউকে কি তার দলের পরিচয়পত্র দেখে ঢুকতে দেওয়া হয়েছে? হয়নি তো। আর একটা কথা বলি, আপনি একটু ফলো করুন, মাননীয় শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন অনেককে যাতে গিয়ে সেখানে রাম মন্দির দেখতে পারে সেই ব্যবস্থা তিনি করে দেবেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী এ রাজ্যের বিরোধী দলনেতা, সুতরাং একটু ভরসা রাখুন। আর একটা কথা, ওখানে দলমত নির্বিশেষে সবাই যেতে পারে, এমন শুভেন্দু অধিকারী নিয়ে যেতে চাইলে তোমার আপত্তি কোথায়? আমার আপত্তি নেই। আমি একটু তাহলে শোনাই শুভেন্দু অধিকারী রাম নিয়ে কি বলছেন। না, এটা পরিষ্কার মানে দর্শক শুনতে পাবে না এটা। হ্যাঁ, কি মানে কি
2019 সালে জনসভায় দাঁড়িয়ে বলছেন বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি নরেন্দ্র মোদী রামকে নিয়ে ব্যবসা করছে, বিজেপির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, রামের কোনো সম্পর্ক নেই। এটা শুভেন্দু অধিকারী বলছে, তার অডিও শোনালাম। তাহলে একটা কথা বলি, এবার আমাকে বলতে দিতে হবে। না মানে সেই শুভেন্দু অধিকারী নিয়ে যাবে, সেই শুভেন্দু অধিকারী মানে 2020 অবধি সাম্প্রদায়িকতার ভরা নরেন্দ্র মোদী। যিনি কালকে আমি শেষ করতে হবে, এটা তো বললাম, এটা তো শোনা শেষ হোক তারপর আমি বলি। তাহলে এখানে কালকে যিনি সংহতি মিছিল ডাকছেন তিনি সেই বিজেপির সঙ্গে ছিলেন, হেরে গিয়ে আবার দপ্তরবিহীন মন্ত্রী হয়ে ঢুকে গিয়েছিলেন কেন? আর রামের বিরুদ্ধে বলা, সবচেয়ে বড় কথা বিজেপির সাথে থাকা, রামের বিরুদ্ধে বলা। আপনি শুভেন্দু অধিকারী বললেন, তাই না শুধু বলবোই তো, আমার বিরুদ্ধে বলবো না। যে বলেছেন যে শুভেন্দু অধিকারীকে, রামের নামে ব্যবসা করছে, শুভেন্দু অধিকারীকে তৃণমূল যদি জমের মতো ভয় পায় আমি কি করব? রামের নামে ব্যবসা করছে তো নরেন্দ্র মোদীকে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই ভারতীয় জনতা পার্টির সুবিধা নিতে তো হাত কাঁপেনি যখন তৃণমূল দলটা তৈরি হয়েছিল। আরে বেঁচে তো আছে বিজেপির জন্য, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে দলটাকে তো বাঁচিয়ে রেখেছে। কত পার্সেন্ট ভোট? তবে এরা কথা বলি, আর বাঁচিয়ে রাখবো না, এবার গঙ্গায় বিসর্জন দেবো, গঙ্গায় বিসর্জন দেবো, আপনাদের সমুদ্রে গঙ্গায় 2024 আসছে, গঙ্গায় বিসর্জন দিয়ে শেষ করে দেবো। হাঁটতে হাঁটতে একটাও থাকবে না তৃণমূল, একটা তৃণমূল নাম লোক থাকবে না, পাবলিক ছাড়বে না, পাবলিক এই হারানো বলা এদের হারিয়ে দেবে। এই কথা বলে যাচ্ছে যারা, তাদের কথা বলতে পারবে তো? আপনি কি সুমন হোর আছেন জনমতে, এক সেকেন্ড জনমতে অংশগ্রহণ করছেন। সুমন হোর আছেন কলকাতা থেকে, বিমল বাবুর উদ্দেশ্যে হয়তো তার প্রশ্ন। বলুন, আপনার ফোন অন করছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন দ্রুত। হ্যাঁ নমস্কার, বলছি বিমল বাবুকে প্রশ্ন করতে চাই। মন্দির হিন্দু ধর্মের স্থান, আর হিন্দু ধর্ম আমাদের সবারই, আমরা মনে করি, কিন্তু তাহলে আপনারা যে বিজেপির দলীয় পতাকা নিয়ে বারবার জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, তাহলে এটা কি আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে আপনারা বারবার নিজেদের স্বার্থের জন্য ধর্মীয় রাজনীতিকরণ করে যাচ্ছেন? না, আমরা ওই দলীয় পতাকাটা রাম মন্দিরের মাথায় গিয়ে টাঙাইনি। আমরা রাস্তাঘাটে আমার দলীয় পতাকা নিয়ে যদি আমি রামের চর্চা করি, আপনার আপত্তি কি? আপনি পতাকা ছাড়া চর্চা করুন, কেউ পতাকা নিয়ে চর্চা করবে, অসুবিধা কিচ্ছু নেই। রাম সকলে, রাম সকলে। আর সবচেয়ে বড় কথা, রামের নামে মধ্যপ্রদেশের একজন বয়স্ক লোককে পিটিয়ে মারা যায়, যারা এই রাজ্যটাকে প্রায় পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলেছে, আপনার রাম নিয়ে এত অসুবিধা কিসের? আমরা রামের চর্চা করছি, বাবা রামের বিশাল চর্চা করছে। পশ্চিম বাংলাকে প্রায় বাংলাদেশেরা বানিয়ে ফেলেছে। নরেন্দ্র মোদী রামের নামে ব্যবসা করছে, রামের সাথে হিন্দু ধর্মের সাথে নরেন্দ্র মোদীর কোনো সম্পর্ক নেই। অধিকারী এখন নিয়ে যাবে রামের বিশাল রাম ভক্ত, বিশাল রাম হনুমান, বিশাল রাম ভক্ত হনুমান, ওই অধিকারী পরিবারের জন্য অধিকারী নিয়ে যাবে। যারা সাম্প্রদায়িকতার বীজ পাঠায়, যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করে, যারা নন্দীগ্রামে ভোট চায় 70-30-এর নামে, যারা নন্দীগ্রামে ভোট চায় 70-30-এর নামে, তাদের আবার কথা, তাদের আবার কথা সাম্প্রদায়িক দল, একটা সাম্প্রদায়িক দল ঢুকেছিল দুজন, একটা সাম্প্রদায়িক দল বিজেপি, ওখানকার অধিকারী পরিবার, সাম্প্রদায়িক দল বিজেপি, তাদের মুখে আবার বাংলা মানুষ কথা দেখাচ্ছে, সাম্প্রদায়িক দল মানুষ হয়েছে, এরা আবার সাম্প্রদায়িক দল। আরে এখনো পর্যন্ত যারা জনমতে অংশ, একটা স্পিরিট মানে বিশেষ করে শেষ যে মানে করছেন যে জয় শ্রীরাম, বিজেপির এত ব্যবহারিক, অনেকে জয় শ্রীরামটা বলেন না, জয় সিয়ারাম বলেন অনেকে। এটা তো রাজনৈতিক স্লোগান করে দিচ্ছেন। এটা কি রাজনৈতিক স্লোগান? এটা কি ভিত্তিটা কোনো বলুন তো? আমি বলছি বিহারের লোকজন বলে, মূলত বিহারের লোকজন। অযোধ্যাতেও আমি কিন্তু শুনেছিলাম, আমি যখন সিয়ারাম মানে কি, ওই সীতা কথাটা সিয়া হয়ে গেছে। সীতা এখন বাদ কেন? হ্যাঁ, প্রবীর চক্রবর্তী, আপনার প্রশ্ন বলুন। জনমতে ফোন অন করেছি, বলুন। হ্যাঁ, বলতে চাইছি যে দেশের আর্থিক উন্নতি যদি হয় তাহলে মন্দির হোক মসজিদ হোক আমাদের কোনো আপত্তি নাই। বেকার সমস্যার সমাধান যদি হয়, আপনি বেকার সমস্যা সমাধানটাকে অগ্রাধিকার দিতে চাইছেন, তাই তো? আমি দেশের সামগ্রিক আর্থিক উন্নতির কথা বলছি, আমি বেকার সমস্যার সমাধান কথা বলছি।
এবং নেতাদের চুরি বন্ধের কথা বলছি। আমি কিন্তু কোনো রাজনৈতিক দিক থেকে কথা বলছি না, আমি সাধারণ একটা পাবলিক, ঠিক আছে? তো এইগুলো যদি করতে পারেন, আবার আজকে দেখলাম জলের ট্যাক্স বসাচ্ছে, তাহলে আমাদের জন্য কি হচ্ছে? আমরা প্রশ্ন রাখছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমরা প্রশ্ন রাখছি যে দেশের সামগ্রিক আর্থিক উন্নতি হবে, বেকার সমস্যার সমাধান হবে। বেশ, শুনতে থাকুন। জলের ট্যাক্স কি এই ধরনের কোনো সংবাদ? অবশ্যই জানি না কেন্দ্র জলের ট্যাক্স বসাতে পারে কি, ওটা বিভিন্ন রাজ্যে পুরসভা বসাতে পারে, কেন্দ্র আবার জলের ট্যাক্স কি বসাবে আমি জানি না। দুই হচ্ছে কেন্দ্র এটা বহুদিন না, আমি এই জায়গাটা একটা মৌলিক দেশ বলতে তো সবটাই কেন্দ্র নেয় বহুদিন ধরে বিভিন্ন মেট্রোপলিটন সিটিগুলোর ওপরে, যেগুলো কেন্দ্রের যে ফান্ড আছে, তাদের বিভিন্ন মেট্রোপলিটন সিটি একটা ফান্ড আছে, আপনাকে জলের ট্যাক্স না দিলে ওই ফান্ডটা আপনি নিতে পারবেন না। তাই পশ্চিমবঙ্গে যেহেতু এখনো কলকাতায় জলের ট্যাক্স না হয় না, কলকাতা থেকে ওই ফান্ডটা আমরা পাই না, এটা কেন্দ্রের আছে, যেটা দিল্লি মুম্বাই নেয়, তার জন্য তারা পায়। দুর্গাপুর বা ওই অঞ্চলের সাংসদ অবশ্য সুরিন্দর সিং আলুওয়ালিয়া, ভারতীয় জনতা পার্টির। আমরা এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই তার সাথে যোগাযোগ করব। আমার একটা এই ক্ষেত্রে প্রশ্ন, দেশের আর্থিক বিকাশের ক্ষেত্রে জিডিপি যেখানে রয়েছে, আবার কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের এসজিডিপি বৃদ্ধি পেয়েছে এবং হচ্ছে দারিদ্র বিমোচনের যে সূচক সেখানে রয়েছে, কিন্তু যেহেতু প্রবীরবাবু স্পেসিফিক প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, মানে সেক্ষেত্রে আপনার একটা দায় পড়ে যে দেশের আর্থিক উন্নতি বা দেশের মাঝে এখন প্রধানমন্ত্রীর উপর ভরসা মানুষের বেশি, ফলে চাকরি বা যারা বেকার তারা চাকরি চাইছেন, কাজ চাইছেন, বুঝতেই পারছেন ব্যাপারটা, স্পিরিটটাকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পশ্চিমবাংলায় থাকেন, তার পারিপার্শ্বিক যা দেখছেন সেই জাতীয় ভাবনা চিন্তা তৈরি হচ্ছে। রাজ্যে এখানে দেখছেন হচ্ছে তৃণমূল সরকার, সাংসদ আবার বিজেপিকে দেখছেন, কিন্তু দুর্গাপুরের বন্ধ করার কথা বলছেন। পশ্চিমবঙ্গে যে দলটা ক্ষমতায় আছে সবই চোর, ফলে সেটা তাকে দেখতে হচ্ছে চারদিকে। মুশকিল হলো উনি ঠিক, আমি শেষ করি, ইডি ঠিক না প্রধানমন্ত্রী ঠিক? প্রধানমন্ত্রী অজিত পাওয়ারকে বলেছেন চোর চাক্কি পিসিং, সেই প্রধানমন্ত্রী তাকে করছেন যে উপমুখ্যমন্ত্রী। তার মানে হয় সিবিআই ইডি ভুল, নালে বিমল বাবু ভুল, নালে নরেন্দ্র মোদী ভুল। কে মিথ্যে কথা বলছে? ঠিক আছে, মানে আপনি বলতে চাইছেন রাজ্যের সমস্ত তৃণমূল নেতাই বা সবাই চোর? দলটাকে লোকে চোরের দল বলে, আর আমি কিছু বলবো না। বিজেপিকে সবাই সেই চোরের, যারা চোর সেই চুরি করে বিজেপির দলে চলে যায়, সেটা চোরেদের নিয়ে বিজেপি তৈরি হয়, চুরি নিয়ে বিজেপি ওদের দলে যায় তখন আবার নিয়ে নেয়। এখানে চোর বলে, তারপর যখন নিজের দলে রাজীব ব্যানার্জি হিমন্ত বিশ্ব শর্মা, একজন দর্শক বলছেন এরা হচ্ছে ডিসঅনেস্ট, অসৎ দল একটা। একজন করে বললে অনেকে এটা শুনছেন। হ্যাঁ, যেটা হচ্ছে দেশের আর্থিক উন্নতি নিয়ে আপনি লেটেস্ট ডেভেলপমেন্ট গুলো দেখে নেবেন। ভারতবর্ষের টোটাল ইকোনমির ভলিউম হচ্ছে যা দাঁড়িয়েছে, এটা বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি। বিভিন্ন, এটা তো লোকের উপরে হয়, জনসংখ্যার উপরে অর্থনীতি হয়। আমাদের জনসংখ্যা বেড়েছে, তারপরে জনসংখ্যার উপর পার ক্যাপিটাল ইনকাম কি হচ্ছে? ক্যাপিটাল ইনকাম না বুঝে কথা, কোথায় না বুঝে কথা বলে। শেষ করে আইএমএফ এর রিপোর্টটা বলুন, এই বিতর্ক ওটা আরো একজন এসেছেন, আরেকজন দেখা যাক না, জনমতে আরেকজন ভোলানাথ মজুমদার নদিয়া থেকে, এক এক করে প্লিজ ভোলানাথ মজুমদার নদিয়া থেকে জনমতে অংশ নিচ্ছেন। আপনার ফোন অন করেছি, বলুন প্রশ্ন। হ্যালো, হ্যাঁ প্রশ্নটা বলুন প্লিজ। হ্যালো, ধন্যবাদ, আপনার ফোনটা অফ করছি। আমি আবারও বলছি, একটু ঠিকমতো প্রোগ্রামের স্পিরিট। হ্যাঁ, দেশের আর্থিক যে পরিস্থিতির কথা আপনি বলছেন, নিঃসন্দেহে, কিন্তু দেশে বেকারত্ব কি আপনি অস্বীকার করতে পারেন? বেকারত্ব, তরুণ সমাজ বড্ড মানে বা কোনো দিশাও পাওয়া যাচ্ছে না। একদিকে নীতিন গাডকারি বললেন যে আমাদের দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ওইভাবে ঢুকতে দেবো না যাতে বেকার সমস্যা আরও না বেড়ে যায়। অন্যদিকে সেভাবে মানে ওইরকম প্রযুক্তির দিক থেকেও সেরকম কিছু আসছে, মানে বিরাট কোনো যে অগ্রগতি আমরা করছি মহাকাশ বাদ দিলে সেরকমও নয়। অথচ আমি আপনার কতগুলো তথ্য দিই, সেটা হচ্ছে আপনি আবার বারবার বলছি আপনার ভাবনা চিন্তা যদি পশ্চিমবাংলাকে দেখে করেন আপনি ভুল করবেন না। অন্যান্য রাজ্যে ইন্ডেক্স গুলো দেখুন, কেন্দ্র করছে কথা বললে ডিস্টার্ব করে। আমি তো প্রশ্ন করছি আপনাকে, সেটা হচ্ছে, তাহলে আমি উত্তরটা দিই। উত্তরপ্রদেশে আপনি যদি মানে জব ক্রিয়েশনের লেটেস্ট রিপোর্টগুলো দেখুন যে উত্তরপ্রদেশ এখন মোবাইলের হাবে পরিণত হয়েছে, যে উত্তরপ্রদেশে এখন এগ্রিকালচারাল ইনকাম কতটা বেড়েছে দেখুন। আপনি গুজরাট দেখুন, আমাদের রাজ্যে এখন আমাদের দল ক্ষমতায় নেই, তারপরেও আপনি কিন্তু কর্ণাটক দেখুন, তামিলনাড়ু দেখুন, রাজ্যগুলোকে উন্নতি করছে, কেন্দ্র পাশে আছে, আর একটা জায়গায় কিছু এলেই চুরি হয়, আর কি হবে? সিএমআই রিপোর্ট বলছে আনএমপ্লয়মেন্টের 27% দেশের মধ্যে হাইয়েস্ট, ডবল ইঞ্জিন সরকার। ত্রিপুরাতে
18% ডবল ইঞ্জিন সরকার। আজকে এগুলো নিয়ে আলোচনা হবে না। সারা ভারতবর্ষের আনএমপ্লয়মেন্ট রেটের চেয়ে পশ্চিমবঙ্গের আনএমপ্লয়মেন্ট রেট কম, সেগুলো নিয়ে আলোচনা 7.8% আর 7.2%। আজকে জনমতে ফোন আমরা অফ করছি এবং সময়ও যেহেতু একদম শেষ, তার কারণ হচ্ছে দ্রুতলয়ে সময় হলো, অনেক কিছু প্রশ্ন উত্তর রইল। ফেসবুকে স্ট্রিমিং এটা হয়েছে, অনেকে দেখে নিতে পারেন, অবশ্যইভাবে দেখবেন এবং আরও বেশি মতামত আপনারা ফেসবুকের মাধ্যমে, কারণ সবার ফোন অনেকে চেষ্টা করছেন, রবিবারের দিনেও যে অনেকে আপনারা যোগদান করেছেন সেটার জন্যে আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক বিমল শঙ্কর নন্দ আপনাকে, মৃত্যুঞ্জয় পল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও যারা জনমতে অংশগ্রহণ করছেন, আরও অংশগ্রহণ করুন, মুক্ত মনে সোজা প্রশ্ন করুন, আপনাদের প্রশ্নর উত্তর দেবেন যারা মুখপাত্র রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তারা প্রশ্ন করুন এবং প্রশ্নের মাধ্যমেই উত্তরে আসবে এবং আমরা জানতে পারবো আরও নতুন তথ্য, দেশ কীভাবে এগোচ্ছে। এবং আগামীকাল অবশ্যই নজর রাখুন R+ নিউজের পর্দায়। গোটা বাংলার সমস্ত রাম মন্দির কোথায় কি কিভাবে আপনারা দেখেছেন, আর যারা R+-এ দেখতে পাননি তারা অবশ্যই R+ ডিজিটালের শরণাপন্ন হন। সেখানে কিন্তু গোটা বাংলা জুড়ে কোথায় রাম মন্দির, কৃত্তিবাস ওঝা, তার গ্রাম, রামরাজাতলার ইতিহাস, সমস্ত কিছু কিন্তু সেগুলো রয়েছে। তাই R+ নিউজের সঙ্গে থাকুন। R+ নিউজ সবার আগে, সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।